হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সোমনাথ স্যার। তা আজকেও তোমাদের একটা সাজেশনের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। যারা এইচএসে যাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান যে বিষয়টি রয়েছে সেই শিক্ষাবিজ্ঞানের উপর আজকে ক্লাস হবে। এর আগে তোমরা দেখেছিলাম দর্শনে 100তে 100 কীভাবে পাওয়া যায় সেটা সাজেশন দিয়েছিলাম, রাষ্ট্রবিজ্ঞানে কীভাবে 100তে 100 পাওয়া যায় তার সাজেশন দিয়েছি। আজকে দিয়েছি এডুকেশনের অর্থাৎ শিক্ষাবিজ্ঞান। এই শিক্ষাবিজ্ঞান আমরা কীভাবে 100তে 100 পাবো, তো আজ কথা না বাড়িয়ে সরাসরি চলে এসো আমার সাজেশনের দিকে। তো দেখো যে এডুকেশনেও কিন্তু তোমাদের যে কি করা আছে, এখানে 40 যোগ 40, হ্যাঁ, আর 20 হচ্ছে তোমাদের যে প্রজেক্ট, টোটাল 100। কি বললাম, 40 নম্বর পড়বে এসএকিউ এমসিকিউ। এর আগের দিন তোমাদের বইয়ের রেফারেন্সটাও বলে দিয়েছি যে এই 40-এ তোমরা 40 কীভাবে পাবে এমসিকিউ এসএকিউয়ের জন্য। সেখানে রায়মার্টিনের যে তোমার 60-60 এবং তোমার ছায়াপ্রকাশনীর যে হাতের মুঠোয় 40, এই দুটো বই কিনলেই বা পড়লেই বা তোমরা টেক্সট বই পড়তে পারো, সেক্ষেত্রে তোমাদের 40-এ 40 তোমরা পেয়ে যাবে। যদি ঠিকঠাকভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো, তাহলে সেক্ষেত্রে তোমরা এমসিকিউ এসএকিউয়ের কোনো প্রশ্ন তোমাদের উত্তর দেওয়ার কোনো অসুবিধা হবে না। আর যে 40 মার্কের যে তোমাদের এসএকিউ যে পড়বে তার সাজেশন আমি দিচ্ছি। তো দেখো যে এই যে 40 এসএকিউ এমসিকিউ আর 40 বড় আর 20 রয়েছে তোমাদের প্রজেক্ট, মোট হচ্ছে আমার নম্বর হচ্ছে 100। ক্লিয়ার? দেখো প্রথম অধ্যায় তোমাদের যে অধ্যায় আছে, প্রথম আছে শিখন। এই যে শিখন যে অধ্যায়টা আছে প্রথমে, এই শিখন অধ্যায় থেকে আমি তোমাদের জন্য 6খানা প্রশ্ন রেখেছি। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমি এখানে 3টে প্রশ্নকে স্টার্ট দিয়ে রেখেছি। আশা করা যায় এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা একখানা পেয়ে যাবে। ক্লিয়ার? আর পাশে আমি 3টে প্রশ্ন দিয়ে রাখলাম। তাহলে দেখো শিখন অধ্যায়ের যে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন 3টে, প্রথমে আছে পরিণমনের সংজ্ঞা। প্রশ্ন এইরকমভাবে আসবে যে পরিণমন কাকে বলে, পরিণমন বলতে কি বোঝে, বা পরিণমনের সংজ্ঞা। তাহলে পরিণমনের সঙ্গে আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা। আমি এখানে প্রশ্নটা শর্টকাটে লিখেছি, শুধু লেখা আছে শিক্ষাক্ষেত্রে ভূমিকা। তো প্রশ্নটা এইরকম দেবে যে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন আছে দেখো মনোযোগের সংজ্ঞা, অর্থাৎ মনোযোগ কাকে বলে, একই প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর আছে দেখো আগ্রহের সংজ্ঞা দাও, যে আগ্রহ কাকে বলে, আগ্রহের সংজ্ঞা দাও এবং শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা। তাহলে 3টে প্রশ্ন একই, যে সংজ্ঞা এবং শিক্ষাক্ষেত্রে ভূমিকা। আশা করা যায় এই 3টে যে প্রশ্ন, এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা একখানা পেয়ে যাবে, একখানা পেয়ে যাবে। আর তার পাশাপাশি তোমাদের আর 3টে প্রশ্ন আমি দিয়ে রেখেছি, এই 3টে প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই 3টে একটু দেখে নেবে। কি আছে, ক্ষমতার সংজ্ঞা, ক্ষমতা কাকে বলে বা ক্ষমতা বলতে কি বোঝো, থার্স্টনের যে বহু উপাদান তত্ত্ব সেটি আলোচনা করো। কি বললাম, যে ক্ষমতার সংজ্ঞা বা ক্ষমতা কাকে বলে আর থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো এবং তার শিক্ষাক্ষেত্রে ভূমিকা, অর্থাৎ প্রত্যেকটার তোমরা যে শিক্ষাক্ষেত্রে ভূমিকাগুলো অবশ্যই জানবে, যে থার্স্টনের যে বহু উপাদান তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা কি রয়েছে, এটাও তোমরা করে যাবে। ক্লিয়ার হয়ে গেল? তারপরে দেখো 5 নম্বর যে প্রশ্ন আছে, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে বা সাধারণ মানসিক ক্ষমতা বলতে কি বোঝো, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। কি বললাম, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 6 নম্বর বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধি কাকে বলে, দেখবা যে বিভিন্ন মনোবিদ ভিন্ন ভিন্ন সেই সংজ্ঞা দিয়েছেন, অন্তত 2 থেকে 3টে সেই কোটেশনগুলো তোমরা একটু পড়ে নেবে। তাহলে কি হয়, পরীক্ষাতে সেই যদি লিখতে পারো সেই কোটেশনগুলো দিয়ে নম্বরটা তোমরা একদম পূর্ণই পেয়ে যাবে। তাই বলছে যে বুদ্ধির সংজ্ঞা, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য। তাহলে সাধারণ যে মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে যে পার্থক্য, সেগুলো অন্তত 7 থেকে 8টা করে যাবে। তাহলে এই গেল বুদ্ধির সংজ্ঞা, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য। তাহলে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের শিখন, এই শিখন থেকে আমি 6খানা প্রশ্ন রেখেছি। এই 6খানার মধ্যে আবার তোমাদেরকে আমি দাগ দিয়ে দিয়েছি এই প্রথম 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এই 6খানা প্রশ্ন তোমার করবে। এর মানে এই নয় যে স্যার আপনি তো 3টে দাগ দিয়ে দিলেন, এই বাকি 3টে করবো না, সেটা নয়, তোমরা 6খানাই করবে। তার মধ্যে বলে রাখলাম এই 3টে হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা 2024-এ এইচএস পরীক্ষা দেবে তাদের জন্য। এটা হচ্ছে ক্লাস 2024-এর জন্য, 2024 অর্থাৎ সামনে বছর যারা এইচএস পরীক্ষা দেবে তাদের জন্য। তারপরে আছে আমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা শিখন কৌশল। শিখনের কৌশলে আমি এখানে প্রশ্ন রেখেছি 4টে। 4টের মধ্যে প্রথম প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ, আশা করা যায় এই প্রশ্নটা চলে আসতে পারে। কি বললাম, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি বা কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি বা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। কি বললাম, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো।
দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন, সেই প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করে। তার সঙ্গে সংজ্ঞা দেয় অনেক সময় পরীক্ষাতে, দেখবে অপানুবর্তন কাকে বলে। কি বললাম? শিক্ষাক্ষেত্রে প্যাভলভের প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো এবং অপানুবর্তন কাকে বলে। 3 নম্বর, সংক্ষেপে স্ক্যানারের যে বক্সের পরীক্ষা, যাকে আমরা স্ক্যানারের পাজল বক্স বলি, তাই সংক্ষেপে স্ক্যানারের সেই বক্সের পরীক্ষাটি আলোচনা করো। 3 নম্বর। 4 নম্বর কি দিয়েছে? অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা আলোচনা করো। তাহলে কি দিলাম? অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন কাকে বলে, এই শিক্ষাক্ষেত্রে এই সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের ভূমিকা আলোচনা করো। তাহলে এই শিখন কৌশল যে তোমাদের দ্বিতীয় অধ্যায়, এই শিখন কৌশল থেকে আমি 4টে প্রশ্ন রেখেছি। 4টের মধ্যে প্রথম প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটাই করে নিবে 1, 2, 3, 4টে। তাহলে প্রথম অধ্যায় থেকে গেল আমার 6খানা, দ্বিতীয় অধ্যায় থেকে হয়ে গেল আমার 4টে। এবার চলে আসি যে আমাদের ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ, এই অধ্যায়টা দেখো, যে ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ, এই অধ্যায় থেকে একখানাই মাত্র প্রশ্ন রেখেছি। কি রেখেছি? সমসুযোগ কাকে বলে, সমসুযোগ নিয়োগের ধারণাটি ব্যাখ্যা করো। কখানে রেখেছে? একটাই। হ্যাঁ, সমসুযোগ কাকে বলে, সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। আপাতত এই চ্যাপ্টার থেকে একটা পড়ে রাখবে। তারপরে আছে দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন, বা যাকে আমরা ইউনিভার্সিটি কমিশন, হ্যাঁ, যে আমাদের স্বাধীন ভারতের প্রথম যে শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বা একে আমরা বলি ইউনিভার্সিটি কমিশন, যেটাকে আমরা বলছি, যাকে আমরা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনও বলা হয়। এই রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে একখানাই প্রশ্ন দিয়েছি। কি প্রশ্ন? বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্য। কি বললাম? যে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্য, এখান থেকে একটাই করবে। তারপরে চলে এসো তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যমিক শিক্ষা কমিশন, বা যাকে বলা হয় মুদালিয়ার কমিশন। কারণ মুদালিয়ারের নাম অনুসারে এই শিক্ষা কমিশনটি গঠিত হয়েছিল বলে একে বলা হয় মুদালিয়ার কমিশন। তাহলে এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন, বা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে মুদালিয়ার শিক্ষা কমিশন, তখন কিন্তু ঘাবড়াবে না যে তাই তো স্যার এখানে সাজেশন দিয়েছিল মাধ্যমিক শিক্ষা কমিশন, মুদালিয়ার শিক্ষা কমিশন কেন? আরে বাবা, মাধ্যমিক শিক্ষা কমিশনটাই হচ্ছে মুদালিয়ার শিক্ষা কমিশন। তাহলে এখানে দিয়েছি, হ্যাঁ, মাধ্যমিক শিক্ষা কমিশনে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য আর সপ্তপ্রবাহ নীতি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে এসেছে। বা প্রশ্ন এখানে ঘুরিয়ে দিতে পারে মুদালিয়ার কমিশনের শিক্ষার লক্ষ্য কি, শিক্ষার উদ্দেশ্য কি, এর সপ্তপ্রবাহ নীতি সম্পর্কে আলোচনা করো, বা সপ্তপ্রবাহ নীতি সম্পর্কে আলোচনা করো। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা যে কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, এই অধ্যায় থেকে 4টে প্রশ্ন রেখেছি। এই 4টে প্রশ্নের মধ্যে 1 নম্বরের প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে একটা দিয়েছি, আশা করা যায় একে একটা পেয়ে যাবে। আর এই অধ্যায় থেকে 4টে দিয়েছি, তার মধ্যে 1 নম্বরের প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ। কোঠারি কমিশন বা ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। কিভাবে প্রশ্ন আসতে পারে দেখো, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, এটা একটা পার্ট। মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য আসতে পারে, গঠন কাঠামো ও পাঠ্যক্রম। কি বললাম? গঠন কাঠামো ও পাঠ্যক্রম। তাহলে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, গঠন কাঠামো ও পাঠ্যক্রম। ক্লিয়ার? 2 নম্বর দেখো, যে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে সুপারিশ। তাহলে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশন যে সমস্ত সুপারিশগুলি আলোচনা করেছিল সেগুলো সংক্ষেপে আলোচনা করো। তাই দিয়েছি দেখো, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ। তারপরে 3 নম্বর আছে কি? প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ। তাহলে 3 নম্বরে কি দেওয়া হলো? যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ। তারপরে আছে 4 নম্বর কি আছে? কোঠারি কারিগরি শিক্ষার সঙ্গে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্ক। 4 নম্বর কি বললাম? কারিগরি শিক্ষার সঙ্গে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্ক আলোচনা করো। এটা একটা প্রশ্ন। তাহলে এই যে কোঠারি কমিশন থেকে আমি 4টে প্রশ্ন রেখেছি, তোমরা 4টেই করবে। তার মধ্যে 1 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সেটা বলে দিলাম। আর যে জাতীয় শিক্ষানীতি থেকে যদি আসে প্রশ্ন, একটাই করে যাবে। কি বললাম? যে জাতীয় শিক্ষানীতি 1946-এর মূল সুপারিশগুলি আলোচনা করে, বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে 1946-এ জাতীয় শিক্ষা সম্পর্কে বা জাতীয় শিক্ষা সম্পর্কিত যে সুপারিশগুলি রয়েছে সেগুলো আলোচনা করো। তাহলে জাতীয় শিক্ষানীতি থেকে তোমার 1986-র যে মূল সুপারিশ, জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি আলোচনা করো। তাহলে এই অংশগুলো তোমরা পজ করে একটু লিখে নেবে। তাহলে কোন কোন অধ্যায়? প্রথম অধ্যায় থেকে দিলাম 6খান শিখন থেকে, তার মধ্যে প্রথম 3টে খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আছে শিখন কৌশল থেকে 4টে দিয়েছি। 4টের মধ্যে প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ, বলা যায় যে সে প্রশ্নটা চলে আসতে পারে। ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ থেকে 1খানা দিয়েছি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অধ্যায় থেকে 1টা প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে 1খানা প্রশ্ন, আর কোঠারি কমিশন থেকে আমি 4টে প্রশ্ন দিয়েছি। তার
মধ্যে 1 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জাতীয় শিক্ষানীতি থেকে তোমরা এই একটা প্রশ্ন দেখে যাবে, এটাকে তোমরা পজ করে একটু লিখে নাও। দেখো তাহলে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই যে এখান থেকে একটা 4 মার্কের প্রশ্ন দেয় তোমরা জানো, আর এখান থেকে একটা 4 মার্কের প্রশ্ন। তাহলে এই যে গ্রুপ সিতে তোমাদের দুটো অধ্যায় আছে। প্রথম অধ্যায় আছে বিভিন্ন ধরনের সক্ষমতার শিক্ষা। কি বললাম? বিভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা, বিভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা। এখান থেকে একটা প্রশ্ন দিলাম, মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি, মাত্র একটা, আশা করা যায় পেয়ে যাবে এর মধ্যেই। মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি একটা হলো। তারপরে অধ্যায় আছে যে প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ, প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এখান থেকে দুটো প্রশ্ন দিয়েছি, এবারের জন্য দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ। একটা আছে বয়স্ক শিক্ষার সংজ্ঞা, বা দিতে পারে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো। কি বললাম? বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন কি বলেছি, সর্বশিক্ষা মিশন কি, বা সর্বশিক্ষা মিশন বলতে কি বোঝো। সর্বশিক্ষা মিশনের লক্ষ্য, উদ্দেশ্য বা কর্মসূচি, সর্বশিক্ষা মিশনের লক্ষ্য, উদ্দেশ্য বা কর্মসূচি আলোচনা করো। আর দিতে পারে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত 2টি পদক্ষেপ আলোচনা করা। কার না? সর্বশিক্ষা। প্রশ্ন এরকম দিতে পারে, সর্বশিক্ষা মিশনের পশ্চিমবঙ্গ সরকারের যে গৃহীত 2টো পদক্ষেপ, সেই পদক্ষেপ আলোচনা করো। তাহলে দেখো যে এই অধ্যায়টা থেকে দুটো প্রশ্ন দিয়েছি, বয়স্ক শিক্ষা, সর্বশিক্ষা মিশন। আশা করা যায় দুটোর মধ্যে 100% একটা পাবেই। তাহলে এই অধ্যায় থেকে একটাই দিয়েছি, আর এখান থেকে দুটো প্রশ্ন। এবার চলে আসি আমরা গ্রুপ ডি। দেখো গ্রুপ ডি যেটা, এখানে আমাদের দুটো অধ্যায় আছে, একটা শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, আর একটা আছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। ক্লিয়ার? তাহলে শিক্ষায় বিশ্বব্যাপী যে দৃষ্টিভঙ্গি, এখানে 3টে প্রশ্ন দিয়েছি, 3টে গুরুত্বপূর্ণ, 3টে প্রশ্ন দেওয়া আছে এখানে। দেখো প্রথমটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। হ্যাঁ, কোশ্চেনের মধ্যে লাইনটা তুলে দিয়ে দিতে পারে, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এর উদ্দেশ্য পূরণের জন্য বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। কি বললাম? জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এর উদ্দেশ্য পূরণের জন্য বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা। এই লাইনটা তুলে প্রশ্ন দিতে পারে, একত্রে বসবাসের জন্য শিক্ষা, এর তাৎপর্য আলোচনা করো। আর একটা দিয়েছি কর্মের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একই রকমভাবে প্রশ্ন দেবে, কর্মের জন্য শিক্ষা হাইফেন দিয়ে এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা। আশা করা যায় এই 3টে প্রশ্নের মধ্যে এখান থেকে একটা কমন পাবেই। আর একটা দিলাম এবারের জন্য, এই প্রশ্নটা দেখবো ফুরিয়ে যাবে। শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের উপযোগিতা। যে আমরা আজকে প্রযুক্তিবিদ্যার যুগে বসবাস করছি, কম্পিউটারের কতটা গুরুত্ব রয়েছে, তাহলে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার উপযোগিতা। আর একটা পাশে এখানে দেখে রাখবা, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। ক্লিয়ার? তাহলে এই গেল তোমাদের ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের সাজেশান। আশা করা যায় যে সাজেশান দিলাম এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। এই সাজেশানটা যদি তোমরা ঠিকঠাকভাবে ভালোভাবে যদি আমরা করো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার সাজেশান নিয়ে আসবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ধন্যবাদ।